আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ৫৫তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প আলেকজান্ডার রহস্য। আজ থাকলো অন্তিম পর্ব। মিস্টার রায় একটু উত্তেজিত ভাবে বললেন, তাই বুঝি? কোথায় আপনার নেট? আমি কিট ব্যাগে গুছিয়ে রাখা নেটটা বার করলুম। তারপর স্টিকের বোতাম টিপে টিপে নেটের দৈর্ঘ্য এবং অন্যান্য প্রক্রিয়া দেখিয়ে দিলুম। মিস্টার রায় খুব খুশি হয়ে বললেন, বাহ, এই ধরনের একটা নেট প্লিজ আমাকে জোগাড় করে দেবেন? উঠে দাঁড়িয়ে বললুম, দেব। আমি আপনার পালিয়ে যাওয়া প্রজাপতিগুলোকে জালবন্দি করতে পারি কিনা দেখি। বারান্দা থেকে নেমে সাবধানে পা ফেলে আজ সকালে যেভাবে ক্যাপ্টেন সিংহের ফার্মে দুটো প্রজাপতিকে ধরেছিলাম, এখানে আমাকে তার চেয়ে একটু বেশি ধূর্তামি করতে হলো। বাউন্ডারি ওয়াল সংলগ্ন উঁচু ফুলের ঝোপটার পাশ দিয়ে আমি সোজা কয়েক পা এগিয়ে গেলাম। তারপর খুব আস্তে ডান দিকে ঘুরে দূরত্বটা আন্দাজ করলুম। 5টা অতিকায় প্রজাপতি সারবন্দি স্থির হয়ে বসে আছে। এটা ওদের বিশ্রামের লক্ষণ। ডানা দুটো প্রত্যেকেরই আঁকা ছবির মতো একেবারে স্থির। এরপর নির্দিষ্ট বোতামটি টিপে দিতেই স্টিকটা লম্বা হয়ে গিয়ে দলটার মুখের দিকে নেটের মুখটা প্রসারিত করলো। অমনি এক ঝটকায় 5টা প্রজাপতিকে নেটে ঢুকিয়ে বোতাম টিপে নেটের মুখ বন্ধ করে দিলুম। নীলমাধব রায় একটু দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিলেন। তিনি বলে উঠলেন, ওহ মাই গড, আপনি দেখছি সত্যি একজন জাদুকর। প্লিজ কর্নেল সরকার, এবার ওগুলোকে কাজ করে ঢুকিয়ে রাখার ব্যবস্থা করুন। বললুম, একটা পুরুষ এবং একটা স্ত্রী প্রজাপতি কিন্তু আমার পারিশ্রমিক মিস্টার রায়। আমার কোনো আপত্তি নেই। এবার বাংলোর ডান পাশ দিয়ে এগিয়ে খড়ের ছাউনি দেওয়া কাচের একটা ঘর দেখলুম। আলো হাওয়া যাওয়ার ব্যবস্থা করা আছে। ভিতরে লম্বালম্বি এবং আড়াআড়ি অনেকগুলো জীর্ণ বাঁশ এবং কাঠ রাখা আছে। একটা দম্পতিকে রেখে বাকি 3টেকে একটা একটা করে ভেতরে ঢুকিয়ে দিলুম। ভিতরে ওই বাঁশ এবং কাঠগুলোতে অনেক লার্ভা বিভিন্ন পর্যায়ে বসে আছে। কয়েকটা প্রজাপতিও চোখে পড়ল। এই সময় ডোবারম্যান কুকুরটার খুব হাঁকডাক শোনা যাচ্ছিল। মিস্টার রায় চেঁচিয়ে বললেন, হালুয়া, ডনের কি হলো? সেই আদিবাসী যুবকটি বাংলোর ঘর থেকে বেরিয়ে তাকে শান্ত করতে থাকলো। এই সময় আমার চোখে পড়ল প্রজাপতি ঘরের বাঁ পাশে একটু তফাতে একটা ফুলের ঝোপ একটু কাত হয়ে আছে। গোড়ার মাটিটা ভিজে কাদা হয়ে আছে। বুঝতে পারলাম না একটা ফুলের ঝোপ কেন প্রায় 60 ডিগ্রি ঝুঁকে থাকবে। মিস্টার রায় বললেন, চলুন সামনের বারান্দায় গিয়ে বসা যাক। বললুম, না মিস্টার রায়, যে প্রজাপতি দুটোকে আপনি উপহার দিয়েছেন তাদের রাখার ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমাকে এবার ক্যাপ্টেন সিংহের ফার্মে ফিরতে হবে। মিস্টার রায় বললেন, অর্কিডের খোঁজে যখন এসেছেন তখন আশা করি কয়েকদিন থাকবেন। মাঝে মাঝে আমার এখানে আড্ডা দিতে এলে খুশি হব। তাছাড়া আপনার কাছ থেকে প্রজাপতি সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। তবে আসবার আগে টেলিফোন করে এলে ভালো হয়। 1 মিনিট, আপনাকে আমার একটা নেম কার্ড এনে দিচ্ছি। নীলমাধব রায় তার নেম কার্ডটা এনে দিলে সেটা পকেটে রেখে আমি বেরিয়ে পড়লুম। আমার হাতে নেট স্টিকটা ততক্ষণে গুটিয়ে ছোট করে নিয়েছি। জালের মুখটা বন্ধ আছে। এবার সোজা উত্তর পশ্চিম কোণে ক্যাপ্টেন সিংহের পুকুরটা লক্ষ্য করে হাঁটতে থাকলুম। যেতে যেতে এক স্থানে আমাকে বাধা পেতে হলো। সামনেই মাঠটা বড় বড় পাথর ও ঝোপঝাড়ে ভর্তি।
নদী কাছাকাছি থাকায় পুরো মাঠটায় ইতস্তত জল জমে আছে। অগত্যা ডাইনে নদীর ধারে বাঁধের উপর দিয়ে হাঁটতে শুরু করলুম। কিছুটা চলার পর নেহাত খেয়াল বসে পিছু ফিরে নীলমাধব রায়ের বাংলোটার দিকে তাকালুম। অদ্ভুত ব্যাপার, বাংলার উত্তর দিকে পাঁচিলের কাছে দাঁড়িয়ে ভদ্রলোক বাইনোকুলারে আমার দিকে লক্ষ্য রেখেছেন। এটা আমার পক্ষে বিরক্তিকর এবং অস্বস্তিকরও বটে। অবশ্য আমিও এভাবে বাইনোকুলারে অনেক কিছু দেখি, কিন্তু মিস্টার রায় আমার মধ্যে কি কোনো সন্দেহজনক আচরণ লক্ষ্য করেছেন, তাই এভাবে আমাকে দেখছেন? এই সন্দেহ শব্দটাই আমার কাছে চিন্তাযোগ্য বিষয় হয়ে উঠল। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে ক্যাপ্টেন সিংহের ফার্ম হাউসের সংলগ্ন বাংলো বাড়ির পিছন দিকটায় পৌঁছলুম। পুকুরের পূর্ব পাড়ে এগিয়ে গিয়ে দেখি কাঁটা তারের বেড়া একখানে অনেকটা ফাঁক হয়ে আছে। বোঝা গেল এখান দিয়েই আদিবাসী ছেলেরা পুকুরে পদ্মফুল তুলতে নামে। সেই ফাঁক দিয়ে আমার এই প্রকাণ্ড শরীর গলিয়ে দেওয়ার ক্ষমতা সামরিক জীবনের অভিজ্ঞতা প্রসূত। পুকুর পাড় ধরে ঝোপ ঝাড় ও গাছপালার আড়াল দিয়ে ঘাটের মাথায় গেলুম। তারপর দরজায় কড়া নাড়বো নাকি ভাবছি, হঠাৎ দরজাটা খুলে গেল এবং নাথুলাল একটা গাই গরুর গলায় দড়ি ধরে বেরোচ্ছে দেখল। আমাকে দেখে সে প্রথমে চমকে উঠেছিল। তার এই চমক সন্দেহযোগ্য নয়, কারণ হঠাৎ দরজা খুলে আমাকে তার দেখতে পাওয়ার কথা নয়। আমি একটু হেসে বললুম, তুমি গরুটাকে কোথায় বেঁধে রাখবে নাথুলাল? পুকুর পাড়ে তো ঘাস দেখছি না। নাথুলাল বিনীতভাবে বলল, পুকুর পাড়ের নিচে ঘাসের জমি আছে স্যার। কিন্তু কাঁটা তারের বেড়া? সে গরু এবং বাছুরটাকে বের করে এনে বলল, উত্তর কোণে একটা দরজা আছে স্যার। কিন্তু পূর্ব দিকের বেলায় অনেকখানি জায়গায় ফাঁক আছে, ওটা মেরামত করো না কেন? নাথুলাল গরুর গলায় দড়ি ধরে টানতে টানতে বলল, যতবার মেরামত করা হয়েছে দোহাতি বাচ্চারা টানাটানি করে তার ঢিলে করে দিয়েছে, তাই ক্যাপ্টেন সাহেব রাগ করে আর মেরামত করেন না। আমি দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। তারপর দোতলার দিকটা দেখে নিল, কেউ নেই। এইবার মন্দিরের রেলিং এর শেষ প্রান্তে মন্দিরের দরজার মুখোমুখি দাঁড়িয়ে প্রজাপতি ধরা জালটা নিচে রাখলাম। তারপর বুক পকেট থেকে নোট বই এবং কলম বের করে মন্দিরের দরজার হাতলের চারপাশের অক্ষরগুলো উপর থেকে ডান দিকে ঘুরে লিখতে লিখতে আবার উপরের দরজায় পৌঁছল। লেখা হলো EAXREDLNA। নোট বইটা পকেটে ভরে এবং জালটা তুলে নিয়ে বাংলোর বারান্দায় উঠলুম। তারপর আমার ঘরে ঢুকে টেবিলের উপর রেখে যাওয়া জারটার ভিতর আগের মতো চিমটে দিয়ে জালে আটকানো দুটো প্রজাপতিকেই ভিতরে ঢুকিয়ে দিল। লক্ষ্য করলুম আগের প্রজাপতি দুটো একটুও নড়ল না। একসঙ্গে এত বড় চারটে প্রজাপতি জারের ভিতরে একটু ভিড় সৃষ্টি করলো, কিন্তু কি আর করা যাবে? আমি কলকাতা ফিরে যাওয়া অবধি এরা হয়তো মরেই যাবে, তাতে অবশ্য আমার কোনো ক্ষতি নেই। পিঠের কিডব্যাগ খুলে এবং গলা থেকে বাইনোকুলার ও ক্যামেরা বের করে টেবিলে রাখলুম। এই সময় কানে এলো বাংলোর সামনের দিকে কেউ ধরে যাওয়া কণ্ঠস্বরে তালে তালে গান গাইছে। আমি বেরিয়ে গিয়ে দেখি পোর্টিকোর তলায় একটা অদ্ভুত চেহারার লোক একটা প্রকাণ্ড কালো রঙের অ্যাসোসিয়ানের চেন ধরে দাঁড়িয়ে আছে। সেই গানটা গাইছে। তার মাথার চুল সন্ন্যাসীদের মতো লম্বা, কিন্তু লালচে। গায়ের রং খসখসে তামাটে, খাড়া নাক, মুখে তেমনই লালচে রঙের গোঁফ আর দাড়ি। তার গায়ে একটা হাত কাটা লম্বা পাঞ্জাবি, পরনে লুঙ্গি। ক্যাপ্টেন সিংহ আর রতনলাল উপরের ধাপে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে ক্যাপ্টেন সিংহ বললেন, আসুন কর্নেল সরকার। এই হচ্ছে আচ্ছে ডক সাপ্লায়ার সালিম খান। সালিম, ইনি আমার কলকাতার এক বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার। সালিম খান একটু ঝুঁকে কপালে 3 বার হাত ঠেকিয়ে আমাকে কুর্নিশ করল। তারপর বলল, আপনি কি বাঙালি আছেন কর্নেল সাহেব? বললুম, হ্যাঁ। সালিম খান বলল,
আপনার চেহারা বিলাইতে আদমির মতো। হুজুর কর্নেল সাহেব, আমি কলকাতার জজ সাহেব সুরঞ্জন সরকারের কোঠির কেয়ারটেকার আছি। এখন বুড়া জজ সাহেব আর আসেন না, উনি ছেলে, কখনো জামাই আসেন। বললুম, খান সাহেব, ক্যাপ্টেন সাহেবের কাছে শুনেছি তুমি খানদানি ঘরের মানুষ। তুমি কি একা বাঙালি জজ সাহেবের বাড়ি দেখাশোনা করো? জি স্যার, আমি কেয়ারটেকার আছি, লেকিন আমি পেডিগ্রিওয়ালা উঁচু জাতের কুত্তার কারবার করি। বলেই সে হেঁট হয়ে অ্যাসোসিয়েন্টের গালে হাত বুলিয়ে বলল, दिमाग खराब करिस ना बेटा, তোকে কুত্তা বলি, লেকিন তোর সর কা অন্দর গোয়েন্দা পুলিশের মগজ আছে। সালিম খান যে আমুদের লোক তা বোঝা যাচ্ছিল। বললুম, তোমার কুকুরের কি নাম রেখেছো খান সাহেব? সালিম খান হাসতে হাসতে আবার সেই গানটা ধরল। तमद्दम मस्त कलंदर, तमद्दम मस्त कलंदर, तू है मेरा साहू सिकंदर, तू है मेरा साहू सिकंदर। तमद्दम मस्त कलंदर, तमद्दम मस्त कलंदर। তারপর সে ক্যাপ্টেন সিংহের দিকে তাকালো, বলল, ক্যাপ্টেন সাহেব, আমার সাহস সেখানটাকে চুপচাপ থাকতে বলছি, তাই সে আনজান জায়গায় এলেও খামোশ আছে। তো এবার আপনার কাছে সেকেন্দারকে জিম্মা দিয়ে আমি কোঠিতে যাব। ক্যাপ্টেন সিংহ বললেন, আমি তোমার বাদশা সেকেন্দারকে আদর করতে গেলে সে রাগ করবে না তো? সালিম খান বলল, হুজুর ক্যাপ্টেন সাহেব, কুত্তা আদমি চেনে, মালিককে একবার পরখ করেই বুঝতে পারে তার মালিক আবার তাকত আছে কিনা। আপনাকে আমি জনি আর টমিকে দিয়েছি, তারা আপনার হাতের আদর খেয়েই বুঝেছিল আপনি ঠিক মালিক আছেন। এলিন আপনার শাহ সেকেন্দারকে। বলে সে হাতের চেনটা ক্যাপ্টেন সিংহকে দিয়ে কুকুরের গায়ে দুবার মৃদু থাপ্পড় মারল। ক্যাপ্টেন সিংহ তখনই সিঁড়ি বেয়ে নেমে কুকুরটার গলা জড়িয়ে ধরে কুকুরটার গালে গাল ঘষলেন। তারপর পিঠে কয়েকবার মৃদু থাপ্পড় মেরে বললেন, হ্যালো আলেকজান্ডার, এখানে থাকতে চাও তো? কুকুরটা তার বুকে মাথা ঘষতে থাকলো। আর ঠিক এই সময় সদর দরজায় এসে দাঁড়ালেন মিসেস অপালা সিংহ। তিনি কান্না জড়ানো গলায় বলে উঠলেন, কে আলেকজান্ডার বলল? ক্যাপ্টেন সিংহ উঠে দাঁড়িয়ে সহাস্যে বললেন, অপালা, সালিম খান আমাদের জন্য এই কুকুরটা এনেছে। এর নাম সে রেখেছে শাহ সেকান্দার। তাই আমি একে আলেকজান্ডার নাম দিলুম, কারণ ফার্সিতে সেকেন্দার আলেকজান্ডারেরই নাম। সালিম খান আবার ঝুঁকে মিসেস সিংহের উদ্দেশ্যে 3 বার কপালে কুর্নিশ করল। তারপর বলল, মাইজি, আপনি ভি সব সেকান্দারকে একটু আদর করুন। দেখতে পাচ্ছেন সে আপনার দিকে কেমন চোখে তাকিয়ে আছে। ক্যাপ্টেন সকৌতুকে বললেন, হ্যালো আলেকজান্ডার, যাও তোমার মাইজির হাতের আদর খেয়ে এসো। মিসেস সিংহ দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে বললেন, না, আমি এখন কুকুর ছোঁব না। আর একটা কথা শোনো, কুকুরটার নাম সেকেন্দারি রাখো। ওকে যদি আলেকজান্ডার বলো আমি এই বাড়ি থেকে চলে যাব। বলে তিনি ভিতরের ঘরে অদৃশ্য হলেন। ক্যাপ্টেন সিংহ ব্যাপারটা গ্রাহ্য করলেন না, কিন্তু আমি মিসেস সিংহের আচরণে অবাক হয়েছিল। সালিম খান বলল, হুজুর ক্যাপ্টেন সাহেব, মাইজি যখন আমার নামই রাখতে চাইছেন তাই রাখুন। ক্যাপ্টেন সিংহ চুপচাপ কুকুরটাকে বারান্দায় নিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে আদর করতে শুরু করলেন। ম্যানেজার রতনলাল বললেন, খান সাহেব, তুমি চেকে পেমেন্ট নেবে না ক্যাশ? সালিম খান বলল, ওই কোঠিতে ক্যাশ টাকা রাখা ঝামেলা আছে ম্যানেজার বাবু, আমি আগের মতো চেকেই পেমেন্ট নেব। রতনলাল ক্যাপ্টেন সাহেবের দিকে ঘুরে বললেন, স্যার, আমি তাহলে অফিস ঘরে গিয়ে ওকে চেক দিয়ে দিচ্ছি। ক্যাপ্টেন সিংহ শুধু বললেন, ঠিক আছে। ম্যানেজারের সঙ্গে সালিম খান ফার্ম হাউসের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি বললুম, 1 মিনিট খান সাহেব। সালিম থমকে দাঁড়িয়ে বলল, বলিয়ে কর্নেল সাহেব। বললুম, নদীর ধারে একটা বাংলোতে একটা কুকুর দেখে এলো।
দেখে মনে হলো ডোবারম্যান পিঞ্চার। সালিম খান বলে উঠল, ও তো আমারই সাপ্লাই আছে কর্নেল সাহেব। আমি আর নাম রেখেছিলুম চেঙ্গিস খান। বাঙালি বাবুর সে নাম পছন্দ হয়নি। কি নাম রেখেছেন জানি না। বলে সে ম্যানেজারের দক্ষিণ দিকের দরজা দিয়ে ফার্ম হাউসের ভিতরে চলে গেল। ক্যাপ্টেন সিংহ বললেন, কর্নেল সরকার তো কুকুর পছন্দ করেন না। বললুম, হ্যাঁ, ছোটবেলা থেকেই কুকুর দেখলেই আমার কেমন যেন আনক্যানি ফিলিং হয়। এনিওয়ে, আপনি কুকুরটার নাম আলেকজান্ডার দিতে চেয়েছিলেন। ম্যাডামের তা পছন্দ নয়। এ কি কোনো কারণ আছে? ক্যাপ্টেন সিংহ গম্ভীর মুখে বললেন, জানি না। গৃহদেবতা চুরি যাওয়ার পর থেকে অপালা যেন ক্রমশ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছে। আবার একবার সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে খবর দিতে হবে। বললুম, ডাক্তার যে সাইকিয়াট্রিস্ট তা কি ম্যাডাম জানেন? ক্যাপ্টেন সিংহ আসতে বললেন, না প্লিজ, আপনি যেন এ বিষয়ে মুখ খুলবেন না। ক্যাপ্টেন সিংহ কুকুরটার চেন ধরে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, কতদূর ঘুরলেন? বললুম, নীলমাধব রায়ের বাংলোয় গিয়েছিলুম। বেশ আলাপি লোক। তার কুকুরটাকেও দেখলুম। কিন্তু তিনি যে একজন লেপি ডক্টরিস্ট, আপনি কি তা জানতেন না? ক্যাপ্টেন সিংহ একটু অবাক হয়ে বললেন, না তো। তবে ওর একটা ল্যাব আছে, কি সব পরীক্ষা নিরীক্ষা করেন তা জানি। একটু হেসে বললাম, আপনার জ্ঞাতার্থে বলছি, মিস্টার রায় একজন প্রজাপতি বিশারদ শুধু নন, উনি রকমারি দুর্লভ প্রজাপতির ব্রিডিং গ্রাউন্ডও তৈরি করে রেখেছেন। আমার ধারণা ওর বাংলো থেকেই প্যাঁচা প্রজাপতি আপনার ফার্ম হাউসে উড়ে এসেছিল। ভবিষ্যতেও যে আসবে না এর গ্যারান্টি নেই। ক্যাপ্টেন সিংহ ক্রুদ্ধ স্বরে বললেন, এবার যদি আমার ফার্মে প্যাঁচা প্রজাপতি দেখি, আমি সোজা গিয়ে ওই লোকটাকে গুলি করে মারব। হাসতে হাসতে বললুম, প্লিজ ক্যাপ্টেন সিংহ, উত্তেজিত হবেন না। আপনাকে অন্তত আমি যে কয়েকটা দিন এখানে আছি মাথা শান্ত রাখতে হবে। ক্যাপ্টেন সিংহ কুকুরটাকে নিয়ে দক্ষিণের বারান্দা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। তারপর বললেন, আমার মেজাজের জন্য আমি খুবই দুঃখিত কর্নেল সরকার। লাঞ্চের সময় বেলা 1টা। আপনি একটু বিশ্রাম করে নিয়ে স্নান করুন, আমি আসছি। আমি ঘরে গিয়ে সোফায় হেলান দিয়ে একটা চুরুট ধরালুম। কারণ আমার মধ্যে একটা চাপা উত্তেজনা এসেছিল। ধূমপান ছাড়া এটা কাটানো যাবে না। মিসেস অপালা সিংহ কেন তার স্বামীর মুখে আলেকজান্ডার শব্দটা শুনে অমন করে ছুটে এসেছিলেন? কেন তিনি অমন করে কান্না জড়ানো কণ্ঠস্বরে কথা বলছিলেন? প্রশ্নগুলো চুরুটের ধোঁয়ায় রিং হয়ে আঁকাবাঁকা হতে হতে মাথার উপর মিলিয়ে যাচ্ছিল। একটু পরে আমি টের পেলুম মিসেস সিংহের আলেকজান্ডারকে আমার মাথার ভিতরে সহসা অন্য একটা প্রশ্ন চুরুটের ধোঁয়ার মতোই ভাঙচুর করে ফেলল। তখনই উঠে দাঁড়ালুম। 12:30 বাজে, 1টায় লাঞ্চ। তার আগে 20-25 মিনিটের মধ্যে আমাকে প্রশ্নটার উত্তর খুঁজে বের করতেই হবে। ঘর থেকে বেরিয়ে মন্দিরের পাশ দিয়ে পুকুর ঘাটের দরজার দিকে এগিয়ে গেলুম। দরজাটা ভিতর থেকে কেউ বন্ধ করেনি। তার মানে নাথুলাল এখনো ফিরে আসেনি। দরজা খুলে বেরিয়ে গিয়ে ঘাটের মাথায় দাঁড়িয়ে মন্দিরের পিছনে উঁচু বাউন্ডারি ওয়ালের মাথায় সেই দুটো দাগ খুঁটিয়ে দেখে নিলাম। বাচ্চা ছেলে বা বানর জাতীয় প্রাণীর হাতের আঙুলের দাগ মনে হয়েছিল। এখন দুটো দাগের মধ্যে তফাৎ অনুমান করলুম। 1 ফুটের বেশি নয়। এবার নিচের মাটিতে আমার পায়ের সামনে তীক্ষ্ণ দৃষ্টি তাকালুম। আমি একটা 60 ডিগ্রি কোণের পরিকল্পনা করছিল। 1 মিনিটের মধ্যেই পায়ের সামনে শুকনো ঘাসের ভিতর দুটো জায়গায় মাটিতে গর্ত চোখে পড়ল। দ্রুত হাত দিয়ে মেপে নিলুম। ঠিক 1 ফুট তফাতে 1-1.5 ইঞ্চি গভীর গর্ত হয়ে আছে। তাহলে একটা সমাধান বেরিয়ে আসছে। হ্যাঁ, 8-9 ফুট লম্বা এবং ফুটখানেক চওড়া একটা মই দেওয়ালে লাগানো হয়েছিল। তৃপ্তিতে জোরে শ্বাস ছাড়লুম। আমার প্রশ্নটার উত্তর পেয়ে গেছি। এখানে মই ব্যবহারের একটাই কারণ থাকা উচিত। তা হলো কোনো একটা জিনিস ওপার থেকে তুলে নেওয়ার জন্য কেউ মইয়ের ডগায় উঠেছিল।
তাছাড়া আর কোনো কারণই ব্যাখ্যা করে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, জিনিসটা আর কিছুই নয়, প্রাচীন মন্দিরের প্রাচীন বিগ্রহ, সেই বিষ্ণু মূর্তি। এরপর আমি কাঁটা তারের বেড়া, ঝোপ ঝাড় এবং গাছপালার ফাঁক দিয়ে নাথুলালকে খুঁজলুম। গাই গরু নিচের জমিতে আপন মনে ঘাস খাচ্ছে, আর বাছুরটা ছোটাছুটি করে খেলা করে বেড়াচ্ছে। একটু এগিয়ে দক্ষিণে মিস্টার রায়ের বাংলোর দিকে তাকালুম। বাইনোকুলারটা আনলে ভালো হতো, কিন্তু দুপুরের উজ্জ্বল রৌদ্রে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। নদীর ধারের বাঁধটাও খুঁটিয়ে দেখলুম, কোথাও কোনো জনমানুষ নেই। এবার দ্রুত দরজা দিয়ে ভিতরে ঢুকে কপাট দুটো ভেতর থেকে হুড়কো দিয়ে বন্ধ করে দিলুম। সেই সময় চোখে পড়ল ওই দরজার ভিতর থেকে তালা লাগানো হয়, একটা কড়ায় বন্ধ তালাটা ঝুলছে। তারপর যেন নেশার ঘরে বাংলোর বারান্দার নিচে দিয়ে উত্তর প্রান্তে আকাশিয়া, শিরিষ এবং অশোক গাছের ছায়ায় একতলা দুটো ঘরের দিকে এগিয়ে গেলুম। আমি 5 বছর আগে এসে দেখে গিয়েছিলুম, এই দুটো ঘরের একটা ঘরে নাথুলাল, অন্য ঘরে বিন্ধেশ্বর থাকে, আর ড্রাইভার রঘুবীর থাকে পশ্চিমে গেট সংলগ্ন গ্যারাজ ঘরে। আমি একতলা ঘরের বারান্দায় উঠলুম। তারপর নাথুলালের ঘরের দরজা ভেজানো আছে দেখলুম, বিন্ধেশ্বরের ঘরটাও তাই। আমি নাথুলালের ঘরে ঢুকে পড়লুম। এক পাশে একটা খাটিয়া আছে, অন্য পাশে একটা বেঞ্চের উপর টিনের সুটকেস আর কাপড়ের পুটলি রাখা আছে। কিছু না ভেবেই আমি তার বিছানা বালিশ তুলে সেটা পরীক্ষা করতে থাকলুম। ওয়ারের ভিতরে কি একটা শক্ত চৌকো জিনিস হাতে ঠেকলো। সেটা বের করে দেখি একটা বাঁধানো খাতা। প্রথমে কয়েকটা পাতায় হিন্দিতে দোহা বা গান লেখা আছে মনে হলো। নাথুলালের হাতের লেখা পড়া খুব কঠিন। পাতা উল্টাতে উল্টাতে একটা পাতায় চোখ পড়তেই আমি চমকে উঠলুম। এটা কি গান নাকি কোনো ধাঁধা? হিন্দি হরফগুলো পড়তে আমার কয়েক মিনিট সময় লাগলো। 271398654। কিছু না ভেবেই বুক পকেট থেকে নোট বই বের করে বাংলা হরফে শব্দগুলো টুকে নিলুম। তারপর খাতাটা বালিশের ভেতর তেমনি করে ভরে বিছানার মাথায় বালিশটা যেভাবে রাখা ছিল সেভাবেই রেখে দিলুম। ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দিয়ে সাবধানে বারান্দা থেকে নেমে এলুম এবং বাংলোর বারান্দায় উঠে সোজা গিয়ে আমার ঘরে বসে পড়লুম। দেখলুম প্রচণ্ড ঘেমে গেছি। আজ আমার স্নানের দিন নয়, কিন্তু জামা খুলে রেখে সংলগ্ন বাথরুমে ঢুকে রোগড়ে মুখ এবং ঘাড়ে জল দিলুম। তোয়ালেতে মুছে দাড়ির জল ঝাড়তে ঝাড়তে টের পেলুম আমার মধ্যে স্বাভাবিকতা ফিরে এসেছে। সেই শার্টটাই পরে নিয়ে ফিটফাট হয়ে সোফায় বসে হেলান দিলুম। ঘড়িতে 12:50 বাজে। এতক্ষণে ক্যাপ্টেন সিংহ নতুন কুকুরটার চেন ধরে টানতে টানতে বারান্দায় এসে উঠলেন। তারপর পর্দার ফাঁকে মুখ গলিয়ে বললেন, আমার আলেকজান্ডার, সরি সেকেন্দার, খুব শিক্ষিত কুকুর। আপাতত ওকে যতটা শান্ত ভেবেছিলাম তা নয়। আপেল বাগিচায় বানরেরা হানা দিয়েছিল, ওর গলার চেন খুলে দিতেই সেকেন্দার আপেল বাগিচার দিকে ছুটে গিয়েছিল এবং ওর প্রচন্ড ধমক খেয়ে বানরগুলো কাঁটা তারে ক্ষতবিক্ষত হতে হতে পালিয়ে গেল। আমি সেকেন্দারের খাওয়ার ব্যবস্থা করেই আসছি, ঠিক একটাই লাঞ্চে বসবো। লাঞ্চে বসতে অবশ্য 5-7 মিনিট দেরি হয়েছিল। সেই সময় ডাইনিং রুমের দরজা দিয়ে দেখলুম নাথুলাল সদর গেট দিয়ে ঢুকছে। রোদে ঘেমে মুখটা বিকৃত। সে রঘুবীরের উদ্দেশ্যে বলল, পুকুর ঘাটের দরজা আটকে দিল কে? এই রোদে আমাকে অতটা পথ ঘুরে আসতে হলো। তুমি তো দিব্যি খেয়ে দিয়ে শুয়ে আরাম করছো, অত ডাকাডাকি করলুম, বাড়ির কারো কানে যায়নি। রঘুবীর বলল, তোমার জিগরির দোস্ত বিন্ধেশ্বরকে ডাকলেই পারতে। বিন্ধেশ্বরকে ডেকেছিলুম, সে যে শ্মশানে গেছে তাতে ভুল নেই। আরো কিসব কথা বলতে বলতে নাথুলাল ফুল বাগিচার পেছন দিয়ে তার ঘরের দিকে চলে গেল। ক্যাপ্টেন সিংহ একটু হেসে বললেন, সুশীলা, নাথুলালকে জব্দ করতে নিশ্চয়ই তুই পুকুর ঘাটের দরজা বন্ধ করে রেখেছিস? সুশীলা গম্ভীর মুখে বলল, না সাব, আমি ওদিকে কখন যাব? আমি মাঝিকে দোতলায় স্নান করিয়ে খাওয়াচ্ছিলুম, কারো ডাকাডাকি আমি শুনিনি। ক্যাপ্টেন সিংহ হাসতে হাসতে বললেন, কর্নেল সরকার, আমার ফ্যামিলিতে সবাই, এমনকি মজুরনিরাও নাথুলালকে নিয়ে তামাশা করে। একটুতেই ছুটে যায় কিনা, তাই ওকে এইসব তামাশা সহ্য করে চলতে হয়। বললুম, সেটা স্বাভাবিক।
লাঞ্চের পর ক্যাপ্টেন সিংহ আমার কাছ থেকে বিদায় নিয়ে দোতলায় তার ঘরে বিশ্রাম করতে গেলেন। আমি সোফায় হেলান দিয়ে বসে চুরুট টানতে টানতে আমার খুদে নোট বইয়ের পাতা উল্টে নাথুলালের ছড়া অথবা ধাঁধাটার ওপর চোখ রাখলুম। একটু পরে ওটাকে আমি বাংলায় রূপান্তরিত করলুম। 271398654। এরপর ওগুলো সংখ্যায় রূপান্তরিত করলুম। 271398654। আমার মাথার ভেতর ক্রমে যেন একটা বন্ধ দরজার কপাট খুলে যাচ্ছিল। নোট বইটা আমার পকেটে ভরে চোখ বুজে নীলমাধব রায়ের বাংলোর ভেতরটা দেখতে থাকলো। প্রজাপতির ব্রিডিং গ্রাউন্ড খড়ের চালে ছাওয়া, সেই ঘরটা এবং 60 ডিগ্রি ঝুঁকে থাকা ফুলের ঝোপটা চোখের সামনে ভেসে উঠল। হঠাৎ যেন দেখতে পেলাম খড়ের চালাঘরটার পাশে একটা বাঁশের মই রাখা আছে, আবার সেই 60 ডিগ্রি অবস্থান। চুরুট শেষ হয়ে গেলে আমি ঘর থেকে বেরিয়ে ফার্ম হাউসে ঢোকার সেই দরজা দিয়ে এগিয়ে ডান দিকে ম্যানেজার রতনলালের অফিসের দিকে তাকালুম। রতনলাল চেয়ারে বসে একটু ঝুঁকে কিসব লিখছেন। সেবারও এসে দেখেছিলুম মানুষটি খুব পরিশ্রমী। পাশের ঘরগুলো গোডাউন এবং চালা ঘরগুলো নানা রকম ফসলের বীজ রাখার জায়গা। মুখ তুলে আমাকে দেখতে পেয়ে রতনলাল বললেন, স্যার কি আবার তদন্তে বেরিয়েছেন? বললুম, না মিস্টার লাল, আপনার অফিসে সেবার টেলিফোন দেখেছিলুম, আমার একটা টেলিফোন করা দরকার। রতনলাল ব্যস্ত হয়ে উঠলেন। টেলিফোনটা আছে স্যার, আপনি আসুন। তিনি উঠে দাঁড়িয়েছেন। আমি তাকে বসতে ইশারা করে পাশে একটা চেয়ারে বসে বললুম, ক্যাপ্টেন সিংহ এখন বিশ্রাম নিচ্ছেন, তাই আপনার এখানে চলে এলুম। কলকাতা থেকে আসার সময় এসপির কাছে আমি ভৈরবগড় থানার অফিসার ইনচার্জের নাম্বার নিয়ে এসেছিলুম। বুক পকেট থেকে খুদে নোট বই বার করে নাম্বারটা দেখার পর ডায়াল করলুম। ভারী গলায় সাড়া এলো। নমস্তে, ভৈরবগড় পুলিশ স্টেশন। বললুম, ওসি সাহেবের সঙ্গে কথা বলতে চাই। আপনি কে বলছেন? আমি কর্নেল নীলাদ্রি সরকার, কলকাতা থেকে ক্যাপ্টেন রামচরণ সিংহের ফার্মে বেড়াতে এসেছি। নমস্তে নমস্তে কর্নেল সাহেব, আমি ওসি যোগেন্দ্র রাও। আমি স্যার ঠিক 4টে আপনার কাছে যাব বলেছিল। ক্যাপ্টেন সাহেব কি আপনাকে বলেননি? বলেছেন, কিন্তু আপনি 3টেতে এলে ভালো হয়। আর একটা কথা, এবেলা আপনার থানায় যা ফোর্স আছে তা কি কোনো জায়গায় রেড করার পক্ষে যথেষ্ট? হ্যাঁ স্যার, রিজার্ভ ফোর্স একটু বেশি পরিমাণেই রাখতে হয় আমাদের, কারণ বুঝতেই পারছেন এলাকায় খুনি ডাকাত ছাড়াও ইদানিং জঙ্গিদের উৎপাত আছে। ফোর্স কখন লাগবে বলুন স্যার? সন্ধ্যা 7টা নাগাদ। ঠিক আছে স্যার, আমি কি একাই 3টেই যাব? হ্যাঁ, আপনি এখান থেকে টেলিফোনে কোনো অফিসারকে ওই সময় ফোর্স পাঠাতে বলবেন। কোথায় আমরা হানা দেব তা আপনাকে এখানে এলে বলবো। আচ্ছা, রাখছি। রিসিভার রেখে দেখি ম্যানেজার রতনলাল তীক্ষ্ণ দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। তিনি একটু হেসে বললেন, তাহলে আপনি কি সিংহ ফ্যামিলির হারানো বিগ্রহের খোঁজ এখানে বসে পেয়ে গেছেন? উঠে দাঁড়িয়ে বললুম, বিগ্রহের খোঁজ পেয়েছি কিনা আমি নিজেই জানি না, তবে কাজটা যারা করেছে তাদের শনাক্ত করতে পেরেছি। কথাটা বলে আমি আমার ঘরে ফিরে এলুম। ঘড়ি দেখলাম 2:17। 3টে বাজতে এখনো 43 মিনিট বাকি। অঙ্কটা কষে ফেলতে হাতে যথেষ্ট সময় আছে। আমি কিটব্যাগ থেকে একটা প্যাড বের করে নিলাম। তারপর জানালার কাছে একটা টেবিলে রেখে অঙ্ক কষা শুরু করলাম। লিখলুম EAXREVLNA। তার নিচে লিখলুম 271398654। বেশ কিছুক্ষণ ধরে আমার আঁক জোক চলতে লাগলো। তারপর আমি চেয়ারে হেলান দিলুম। এই সময় দরজার বাইরে থেকে সুশীলা মৃদু স্বরে বলল, আমাকে মাফ করবেন কর্নেল সাহেব, আপনি খাওয়ার পর কফি খান, তাই আমাকে মাইজি জিজ্ঞেস করলেন আপনাকে কফি দিয়েছি কিনা। ভুলে গেছি শুনে মাইজিও খুব বকলেন। প্যাডটা টেবিলে উপুর করে রেখে একটু হেসে বললুম,
তাই কি তুমি এখন কফি নিয়ে এসেছো? সুশীলা কফির পেয়ালা হাতে ঘরে ঢুকে ম্লান হেসে বলল, নাথুলাল আমার সঙ্গে খেতে বসে ঝগড়া করছিল, তাই কথাটা ভুলে গেছিলুম। অপ্রত্যাশিতভাবে এখন এই অমৃত পানীয় পেয়ে পরম তৃপ্তিতে বললুম, নাথুলাল খুব বদরাগী লোক, তাই না? সুশীলা মুখ নামিয়ে বলল, পুকুরঘাটের দিকে দরজা নাকি আমি ইচ্ছে করে বন্ধ করে রেখে ওকে কষ্ট দিয়েছি, তাই আমাকে বকাবকি করছিল। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তাড়িয়ে তাড়িয়ে কফি পান করতে থাকলুম। কফি শেষ করার পর আরেকটা চুরুট ধরিয়ে টানতে থাকলুম। সময় যেন কাটতে চায় না। কিছুক্ষণ পরে ক্যাপ্টেন সিংহ দরজার বাইরে থেকে সাড়া দিয়ে ভেতরে এলেন। সোফায় বসে তিনি বললেন, থানা থেকে ওসি মিস্টার রাও এইমাত্র আমাকে ফোন করেছিলেন। উনি বললেন আপনি নাকি ওকে 3টে এখানে আসতে বলেছেন। আপনি কি ম্যানেজারের অফিস থেকে ফোন করেছিলেন? বললুম, হ্যাঁ। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে চাইনি। ক্যাপ্টেন সিংহ আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, আপনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। আপনাকে হাসি খুশি দেখাচ্ছে। বললুম, আমার মতোই আপনার সামরিক জীবনে অর্জিত অভিজ্ঞতা অটুট আছে দেখছি। আমি এই জিনিসটাকে বলি ইনটুইশন। ক্যাপ্টেন সিংহ হেসে উঠলেন। ঠিক বলেছেন, ইনটুইশন। আমার মনে হচ্ছে আপনি কিছু একটা আবিষ্কার করেছেন। একটু হেসে বললুম, হ্যাঁ, আলেকজান্ডার। ক্যাপ্টেন সিংহ যেন প্রচন্ড চমকে উঠলেন। বললেন, আলেকজান্ডার? কি ব্যাপার? আমি ঘড়ি দেখে বললুম, ওসি আসতে এখনো মিনিট 15 দেরি আছে। ম্যাডাম কি তার ঘরে বিশ্রাম করছেন? ক্যাপ্টেন সিংহ বললেন, হ্যাঁ, কিন্তু আপনি। তার কথায় বাধা দিয়ে বললুম, আপনি এখনই গিয়ে নাথুলালকে কোনো কাজে বাইরে পাঠিয়ে দিন। আর বিন্ধেশ্বর তার ঘরে থাকলে। ক্যাপ্টেন সিংহ বললেন, সে ফার্মের ভিতর গমের খেতে কাজ করাচ্ছে। উঠে দাঁড়িয়ে বললুম, তাহলে নাথুলালকে বরং অন্য কোথাও না পাঠিয়ে পুকুরের উত্তর কোণে যেখানে ও গাই গরুটা বেঁধে রেখে এসেছে সেখানে গিয়ে গরুটাকে আনতে বলুন। ক্যাপ্টেন সিংহ বিস্মিত মুখে আমার দিকে তাকিয়েছিলেন। এবার তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। পূর্বে বারান্দা দিয়ে তাকে যেতে দেখলুম। এবার আমি টেবিল থেকে আখ কষা প্যাডের কাগজটা ছিঁড়ে নিয়ে ভাঁজ করে বুক পকেটে ঢোকালুম এবং ঘর থেকে বেরিয়ে গেলুম। পূর্বে বারান্দায় গিয়ে দেখলুম নাথুলাল তার ঘর থেকে বেরিয়ে পুকুর ঘাটের দরজায় গেল এবং দরজাটা খুলে সে বাইরে চলে গেল। আর হাতে বেশি সময় নেই। দ্রুত এগিয়ে গিয়ে ক্যাপ্টেন সিংহকে বললুম, চলুন, আপনাকে আলেকজান্ডার দেখাচ্ছি। আমিও আপনার মতো নাস্তিকই বলতে পারেন। অবশ্য আমার ঈশ্বর প্রকৃতি, কাজেই আমি জুতো পায়েই মন্দিরের বারান্দায় উঠবো। আপনি আমার পাশে থাকবেন। রেলিংয়ের দরজা খুলে ভিতরে ঢুকে দুজনেই মন্দিরের বারান্দায় উঠলুম। তারপর তাকে চাপা স্বরে বললুম, লক্ষ্য করুন দরজার হাতলের চারিদিকে বৃত্তাকারে এই রোমান হরফগুলো লেখা আছে। হাতলের গায়ে তীর চিহ্নটা দেখুন। চিহ্নটা যেখান থেকে আছে সেখান থেকে ডান দিকে ক্রমশ খোদাই করা অক্ষরগুলো দেখুন। EAXREDLNA। ক্যাপ্টেন সিংহ বললেন, তারপর? বললুম, 271398694। ক্যাপ্টেন সিংহ অধীর হয়ে বললেন, বুঝলুম না। আমি হাতলটা ঘুরিয়ে প্রথমে 2 নম্বর অক্ষর এ কে ই জায়গায় রাখলুম। এরপর 7 নম্বর অক্ষর এল কে ডান দিকে হাতল ঘুরিয়ে এর পাশে বসালুম। তারপর হাতল ঘুরিয়ে 1 নম্বরকে ই কে এল এর পাশে টেনে আনলুম। এইভাবে 3 নম্বর এক্স কে ই এর পাশে দাঁড় করালুম। তারপর হাতল ঘুরিয়ে 2 নম্বর অক্ষর এ কে ঘুরিয়ে এক্স এর পাশে দাঁড় করালুম। হাতল ঘুরিয়ে 8 নম্বর অক্ষর এন কে এর পাশে রাখলুম। এরপর 6 নম্বর অক্ষর ডি কে এন এর পাশে রাখলুম। 5 নম্বর অক্ষর ই কে ঘুরিয়ে ডি এর পাশে রাখলুম এবং হাতল ঘুরিয়ে 4 নম্বর অক্ষর আর কে ই এর পাশে দাঁড় করিয়ে দিলুম। ক্যাপ্টেন সিংহ রুদ্ধশ্বাসে বললেন, মাই গুডনেস,
আলেকজান্ডার হয়ে গেল যে। দরজায় একটা চাপা ঘর ঘর শব্দ হচ্ছিল। তারপরে নিঃশব্দে দুদিকের লোহার কপাট দুটো সরে গেল। মন্দিরের ভিতর উঁচু কালো রঙের পাথরের বেদি শূন্য পড়ে আছে। ক্যাপ্টেন সিংহ উত্তেজনায় আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। বললুম, আর দেরি নয়, দরজা বন্ধ করে দিই। হাতল ধরে একটা কপাট টানতেই আর একটা কপাট এসে দুটো কপাটই একসঙ্গে জোড়া লেগে গেল। ক্যাপ্টেন সিং এর হাত ধরে তাকে টেনে নিচে নামালুম। তারপর দ্রুত এগিয়ে গিয়ে বাংলোর বারান্দায় উঠলুম। আমার ঘরের দিকে যেতে যেতে একবার ঘুরে দেখলুম নাথুলাল এতক্ষণে গরু দড়ি টেনে ধরে ভিতরে ঢোকানোর চেষ্টা করছে। আর 2 মিনিট দেরি হলেই সে ব্যাপারটা দেখে ফেলত। আমার ঘরে গিয়ে ক্যাপ্টেন সিংহ ক্লান্তভাবে সোফায় বসে মৃদু স্বরে বললেন, আমি কোনোদিনই ওই অক্ষরগুলো কি ছাইপাশ খোদাই করা আছে তাকিয়ে দেখিনি। অবশ্য বিগ্রহের বাজার দর সম্পর্কে আমার ধারণা ছিল, তাই এদিকটায় ওদিকটায় সারা রাত উজ্জ্বল আলো জ্বালানো থাকতো। বললুম, পরশু রাত্রে যখন আপনার টমি রক্ত বমি করে মারা যাচ্ছিল, তখন সবাই তাকে নিয়ে ব্যস্ত ছিল। সেই সুযোগে কেউ বিগ্রহ চুরি করেছিল। ক্যাপ্টেন সিংহ তেমনি ক্লান্ত স্বরে বললেন, কে চুরি করতে পারে? বাইরের কেউ তো আপনার মতো এমন বুদ্ধিমান নয় যে ওই রোমান হরফের ধাঁধার জট ছাড়াতে পারবে। নতুন পূজারী অশোক দেব শর্মা তো লেখাপড়াই জানে না, বাবার কাছে মুখে মুখে শেখা মন্ত্র পড়ে পুজো করে। এই সময় রঘুবীর দরজার বাইরে সাড়া দিয়ে বলল, স্যার, থানা থেকে ওসি সাহেব এসেছেন। আমি বললুম, রঘুবীর, তুমি ওসি সাহেবকে এই ঘরে নিয়ে এসো, আর তোমার মেয়ে সুশীলাকে বলো আমাদের জন্য 3 পেয়ালা কফি শিগগির যেন পাঠিয়ে দেয়। ওসি যোগেন্দ্র রাওয়ের কণ্ঠস্বর টেলিফোনে শুনে মনে হয়েছিল রাশভারী মধ্যবয়সী মানুষ, কিন্তু তিনি যখন ঘরে ঢুকে নমস্কার করলেন তখন আমি বুঝতে পারলুম আমার সব ধারণাই যে নির্ভুল হবে এমন নয়। যোগেন্দ্রকে বয়সে তরুণী বলা চলে, গায়ের রং ফর্সা এবং গরম ছিপছিপে, কিন্তু তার শরীর ঘিরে যে বলিষ্ঠতা আঁচ করলুম তা একটা শিকারী চিতাবাঘের। হাসি খুশি চেহারার এই তরুণটি এই বয়সেই অফিসার ইনচার্জ হওয়ার পিছনে নিশ্চয়ই কৃতিত্ব আছে। বিশেষ করে ভৈরবগড়ের মতো থানায় যখন তাকে কর্তৃপক্ষ বহাল করেছে। ক্যাপ্টেন সিংহ তার কাঁধে হাত রেখে সহাস্যে বললেন, আনঅফিসিয়ালি এই মারাত্মক প্রকৃতির পুলিশ অফিসারটিকে তুমি বলি। যোগেন্দ্র মিটিমিটি হেসে বললেন, কর্নেল সাহেবের স্বচ্ছন্দে আমাকে তুমি বলতে পারেন। এসপি সাহেব আমাকে কর্নেল সাহেব সম্পর্কে কিছু প্রাইভেট মেসেজও দিয়েছেন। তবে আমার কাকা মেজর সতীন্দ্র রাও আজ দুপুরে পাটনা থেকে আমার বাসায় এসেছেন। তার কাছে কর্নেল সাহেবের কথা শুনলুম। ক্যাপ্টেন সিংহ বলে উঠলেন, মেজর সাহেব এসেছেন নাকি? তাকে আমি গত মাসে আমার ফার্ম হাউসে বেড়াতে আসতে বলেছিলাম। যোগেন্দ্র বললেন, তিনি 2টো ট্রেনে এসেছেন। আপনার বাড়ির ঘটনা শুনে তিনি খুব অবাক। তার মতে সিংহের গুহায় ঢোকার হিম্মত কার হতে পারে। তারপর কর্নেল সাহেবের কথা তাকে বলতেই তিনি লাফিয়ে উঠেছিলেন। যোগেন্দ্র, তুমি বেশি নাক গলাতে যেও না, কর্নেল নীলাদ্রি সরকারকে তুমি চেনো না। সেবার রাজপুরে আমার বাড়িতে বেড়াতে এসে কর্নেল সাহেব মাত্র 5 ঘন্টায় একটা সাংঘাতিক রহস্য ফাঁস করে দিয়েছিলেন। আমি বললুম, মেজর সতীন্দ্র রাও এসেছেন শুনে খুশি হলুম, তবে উনি আমার সম্পর্কে একটু বাড়িয়েই বলেছেন। ক্যাপ্টেন সিংহ বললেন, তোমার কাকার কেসটা কি ছিল? যোগেন্দ্র বললেন, একটা পোর্ট্রেট চুরি। কাকার পেন্টিং সংগ্রহের বাতিক আছে। কোনো ইটালিয়ান পেন্টারের আঁকা তার পোর্ট্রেট চুরি গিয়েছিল। কর্নেল সাহেব নাকি সেটা কাকার বাড়ির একটা ঘরের পালঙ্কের তলা থেকে উদ্ধার করেছিলেন চোর সমেত। ক্যাপ্টেন সিংহ কিছু বলার আগেই আমি বললুম, ব্যাপারটা সামান্য। চোর পোর্ট্রেটটা নিয়ে মেজর রাওয়ের মায়ের ঘরের পালঙ্কের তলায় লুকিয়েছিল। সময় মতো সে ওটা নিয়ে বেরিয়ে যেত, কিন্তু নিছক অঙ্ক কষেই আমি পালঙ্কের তলায় উঁকি দিয়েছিলাম। ক্যাপ্টেন সিংহ বলে উঠলেন, চোর নিশ্চয়ই বাড়ির লোক ছিল। বললুম, তার বলতে আসলে সেই ইতালিয়ান পেন্টার নাকি বিশ্ববিখ্যাত নামটা আমি ভুলে গেছি, তবে তার আঁকা যে কোনো ছবিরই বাজার আছে। এই সময় রঘুবীর একটা ট্রেতে 3 পেয়ালা কফি
আর বড় এক প্লেট স্ন্যাক্স রেখে গেল। আমি বললুম, মেজর রাওয়ের ভ্রাতুষ্পুত্রকে তুমি বলা যায়। যোগীন্দ্র, তোমার কাকা নিশ্চয়ই ঘটনাটা খুব জমকালো করে বলেছেন। যোগীন্দ্র কফিতে চুমুক দিয়ে বলল, আমার অবশ্য বাড়াবাড়ি মনে হয়নি। আমার পুলিশ জীবনের অভিজ্ঞতা দেখে আসছি, কোনো বাড়ি থেকে মূল্যবান কিছু হারালে বাড়ির কোনো লোকই তার পেছনে থাকে। ক্যাপ্টেন সিংহ বললেন, কিন্তু আমার পূর্বপুরুষের মূল্যবান বিগ্রহ এ বাড়ির মন্দির থেকে চুরি গেলেও আমি এ বাড়ির কোনো লোককেই সন্দেহভাজন মনে করতে পারছি না। যোগেন্দ্র বলল, হ্যাঁ, আপনাকে বলা দরকার, আপনাদের পূজারী অশোক দেব শর্মাকে আজ এখান থেকে যাওয়ার পর থানার কাস্টডিতে ঢুকিয়েছি। ক্যাপ্টেন সিংহ নড়ে বসলেন। কি সর্বনাশ! অশোক তো নিরক্ষর আর হাবাগোবা টাইপের ছেলে, মুখস্থ করা মন্ত্র পড়ে পুজো আচ্চা করে। তাকে মারধর করছো না তো তোমরা? যোগীন্দ্র হাসতে হাসতে বলল, না, তবে পুলিশের যা নিয়ম খুব ভয় দেখানো হচ্ছে, সেই সঙ্গে জেরা। কিন্তু সে প্রলাপ বকছে, তার কথাবার্তা থেকে কিছু একটা আঁচ করেছি, তবে ওটা পুলিশ সিক্রেট, আপনাকে বলছি না। এইসব কথাবার্তা বলতে বলতে আমরা কফি খাচ্ছিলাম। কফি শেষ করে চুরুট ধরিয়ে ঘড়ি দেখল, 3:30 বাজে। আমি বললুম, ক্যাপ্টেন সিংহ, আপনি যদি কিছু মনে না করেন, আপনার নতুন কুকুর আলেকজান্ডার, সেকেন্দারকে নিয়ে ফার্মে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসুন। আমি যোগীন্দ্রর সঙ্গে কিছু জরুরি কথা ততক্ষণে সেরে নিই। ক্যাপ্টেন সিংহ একটু হেসে বললেন, মেজর রাওয়ের চুরি যাওয়া জিনিসটা 5 ঘন্টায় উদ্ধার করে দিয়েছিলেন। আমাদের পরিবারের জিনিসটা উদ্ধার করতে ক ঘন্টা লাগবে? বললুম, জানি না, মেজর রাওকে জিজ্ঞেস করলে জানতে পারতেন। আমার সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও কম নেই। ক্যাপ্টেন সিংহ উঠে দাঁড়িয়ে চাপ্পা স্বরে বললেন, আপনি যখন মন্দিরের দরজা খুলতে পেরেছেন, তখন আপনার সাফল্যের জন্য আমি প্রতীক্ষা করছি। কথাটা বলে তিনি বেরিয়ে গেলেন। যোগীন্দ্র আমার দিকে তাকিয়েছিল। সে চাপা স্বরে বলল, তাহলে আপনি মন্দিরের দরজা খুলতে পেরেছেন? বললুম, পেরেছি। কিভাবে পারলেন? জানাতে আপত্তি আছে? আমি বুক পকেট থেকে ভাঁজ করে রাখা প্যাডের কাগজটা তাকে দেখিয়ে রোমান অক্ষরগুলো ধাঁধার সূত্রটা সবিস্তারে ব্যাখ্যা করলুম। যোগীন্দ্র গম্ভীর মুখে বলল, ক্যাপ্টেন সিংহ কিছুতেই মানতে চাইছেন না যে তাঁরই বাড়ির কোনো লোক এই অপকর্মটা করেছে। কিন্তু সর্বত্র অপরাধের ক্ষেত্রে এটা একটা সাধারণ ঘটনা যে বাড়িরই কোনো লোক যুক্ত না থাকলে কোনো অপকর্ম সম্ভব নয়। অবশ্য এটা ঠিক, ম্যানেজার রতনলাল, ড্রাইভার রঘুবীর, নাথুলাল, বৃদ্ধেশ্বর এরা সবাই দীর্ঘকাল সিংহ পরিবারের বাড়িতে কাজ করছে। কিন্তু আমার একটা পয়েন্ট হলো, বাইরে থেকে মোটা টাকার প্রলোভন কেউ দেখালে এদের আনুগত্যে চির ধরতে পারে। আপনার কি মত? বললুম, তুমি ঠিকই ধরেছ। প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় যখন মিসেস সিংহ মন্দিরের দরজা খুলতেন এবং পূজারী পুজো করত, তখন এদের মধ্যে কেউ না কেউ নিছক ভক্তিতে বা ভক্তির ছলে মন্দিরের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে পারে। যোগীন্দ্র বলল, ঠিক তাই, আমি এই কথাটাই ক্যাপ্টেন সিংহকে জোর দিয়ে বলেছি। দিনের পর দিন কেউ যদি মন্দিরের দরজা খোলা লক্ষ্য করে যায়, তাহলে তার পক্ষে আপনার মতো অঙ্ক কষে ব্যাপারটা জেনে যেতে পারে। অবশ্য তাকে কিছু ইংরাজি জানতেই হবে। বললুম, তত বেশি ইংরেজি না জানলেও চলবে। রোমান অক্ষরগুলো কি ধরনের আকার নিলে দরজা খোলে, এটা একজন নিরক্ষর লোকের পক্ষেও মুখস্থ হয়ে যাওয়া কি সম্ভব নয়? যোগীন্দ্র বলল, খুবই সম্ভব। এক্ষেত্রে রোমান হরফগুলো ALEXANDER রূপ নিলেই বারবার চোখে দেখে এই রূপটা ছবির মতো কারো মনে গেঁথে যাওয়া সম্ভব। এবার বললুম, আমি তোমাকে 1 ঘন্টা আগে ডেকেছিলুম, তার কারণ আছে। আমি এখনই টেলিফোন করে নদীর ধারে নীলমাধব রায় নামে যে বাঙালি ভদ্রলোক বাংলো বাড়ি করেছেন, তার সঙ্গে দেখা করতে যাব। আমার সঙ্গে আজ তার আলাপ হয়েছে। তিনি একজন প্রজাপতি বিজ্ঞানী। আমাকে তিনি নেম কার্ড দিয়েছেন। আমি তার ওখানে সন্ধ্যাটা কাটাতে চাই।
যোগেন্দ্র ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়েছিল। সে আস্তে বলল, আপনি পুলিশ ফোর্সের কথা বলেছিলেন? বললাম, হ্যাঁ, কেন? ফোর্স দরকার হবে আশা করি, আর বুঝিয়ে বলতে হবে না। সময় সন্ধ্যা 7টা। আমি উঠে দাঁড়ালুম। যোগেন্দ্র উঠে দাঁড়ালো। আমি বাইরে গিয়ে তাকে বললুম, তোমার আর এখানে থাকার দরকার নেই, থানায় ফিরে যাও। যোগেন্দ্র বারান্দা দিয়ে এগিয়ে গেল। পোর্টিকোর নিচে তার জিপ গাড়ি রাখা ছিল। সে হর্ন দিয়ে বেরিয়ে গেল। আমি দক্ষিণের বারান্দা থেকে সিঁড়ি দিয়ে নেমে সোজা ফার্মের গেটে গেলুম। দেখলুম ক্যাপ্টেন সিংহ নাথুলালকে কিছু বলছেন। তারপরে নাথুলাল গম ক্ষেতের দিকে এগিয়ে গেল। আমি ভিতরে ঢুকলে নতুন কুকুরটা আমার উদ্দেশ্যে ধমক দিতে শুরু করল। ক্যাপ্টেন সিংহ আমাকে দেখতে পেলেন। তারপর এগিয়ে এসে বললেন, যোগেন্দ্র কি চলে গেল? বললুম, হ্যাঁ, সে থানায় ফিরে গেল। আমি আপনাকে বলতে এলুম ম্যানেজারের ঘর থেকে নীলমাধব রায়কে একটা টেলিফোন করব। ক্যাপ্টেন সিংহ অবাক হয়ে বললেন, কি ব্যাপার? বললুম, বিকেলটা তার সঙ্গে প্রজাপতি চর্চা করে কাটাতে চাই। তার ল্যাবের পাশে প্রজাপতিদের ব্রিডিং গ্রাউন্ড আছে। ক্যাপ্টেন সিংহ একটু হেসে বললেন, আপনাকে নিয়ে এই এক সমস্যা। ন্যাচারাল মিস্ট্রির দিকে একবার আপনার ঝোঁক পড়লেই আপনি ক্রিমিনাল মিস্ট্রির কথা একেবারে ভুলে যাবেন। বললুম, না, ক্রিমিনাল মিস্ট্রির দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করার মতো যোগ্যতা যোগেন্দ্র রাওয়ের আছে। বিশেষ করে এই তরুণ পুলিশ অফিসারটির তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় আমি পেয়েছি। কাজেই আপনি নিশ্চিন্তে থাকুন। অফিস ঘরে ম্যানেজার রতনলাল চা খেতে খেতে কাজ করছিলেন। আমাকে দেখে তিনি ব্যস্তভাবে বললেন, আসুন স্যার। বললুম, আবার একটা টেলিফোন করব। করুন। আমি চেয়ারে বসে রিসিভার তুলে মিস্টার রায়ের কার্ডটা দেখে ডায়াল করতে থাকলাম। একটু পরে সাড়া এলো। বললুম, হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। মিস্টার রায়, আমি প্রজাপতি দুটোকে নিয়ে একটু সমস্যায় পড়েছি। আমি আপনার কাছে এখনই যেতে চাই। মিস্টার রায় বললেন, বেশ তো, চলে আসুন। বললুম, আমার কিন্তু কুকুর ভীতি প্রচণ্ড। আপনার ডোবারম্যান সাহেবকে প্লিজ একটু সামলাবেন। হাসির শব্দ ভেসে এলো। মিস্টার রায় বললেন, খবর পেয়েছি ক্যাপ্টেন সিংহ সালিম খানের কাছে আবার একটা অ্যালসেসিয়ান কিনেছেন। বললুম, আমি তার নাগালের বাইরে আছি। হ্যাঁ, একটা কথা, আপনার বাংলোয় যাওয়ার জন্য গাড়ি চলার কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। বাংলোর পিছনে বাঁধের পথ ধরে দক্ষিণে জলপ্রপাতের দিকে এগিয়ে গেলে ডাইনে একটা রাস্তা আছে। আপনি কি গাড়িতে আসছেন? হ্যাঁ, পায়ে হেঁটে পৌঁছতে সময় লাগবে, তাই আমি ক্যাপ্টেন সিং এর গাড়িতে যাচ্ছি। তার ড্রাইভার আমাকে পৌঁছে দিয়ে চলে আসবে। বেরিয়ে দেখি ক্যাপ্টেন সিংহ বারান্দার নিচে দাঁড়িয়ে আমার কথা শুনছিলেন। তিনি বললেন, চলুন রঘুবীরকে বলে দিই, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ রঘুবীর যেন গাড়ি নিয়ে ওখানে অপেক্ষা করে। বললুম, না, আমাকে পৌঁছে দিয়ে এলেই চলবে। আশা করি মিস্টার রায় তার গাড়িতে আমাকে এখানে পৌঁছে দেবেন। যাওয়ার সময় আমি আমার ফায়ার আর্মসটা প্যান্টের ডান পকেটে রেখে দিলুম। পিঠে কিট ব্যাগটাও এঁটে নিলুম। তারপর 4টে প্রজাপতি ঢুকিয়ে রাখা জারটা হাতে নিয়ে বেরিয়ে পড়লুম। গাড়িতে আমি রঘুবীরের বাঁ পাশে বসেছি। এগিয়ে যেতে যেতে তাকে বললুম, আমি ফিরে আসার আগে তোমাদের বাড়িতে পুলিশ এসে দৈবাত কাকেও অ্যারেস্ট করে। তোমরা হইচই করবে না। আর এই কথাটা ক্যাপ্টেন সিংহকেও বলবে। যা কিছুই ঘটুক তিনি যেন চুপচাপ বসে আমার জন্য অপেক্ষা করেন। রঘুবীর অবাক হয়ে বলল, ক্যাপ্টেন সাহেবকে আপনি নিজে কিছু বলে আসেননি? না, যাই হোক, তুমি ফিরে গিয়ে চুপচাপ তাকে এই কথাটা বলবে। পিচ রাস্তাটা যেখানে বেঁকে পশ্চিমে চলে গেছে, সেখান থেকে অসমতল মাঠের উপর দিয়ে একটা লাল মাটির রাস্তা সোজা দক্ষিণে এগিয়ে গেছে। পর্যটকরা এই রাস্তা ধরেই জলপ্রপাতে বেড়াতে যায়। নীলমাধব রায়ের বাংলোয় পৌঁছতে মিনিট 20 লেগে গেল, কারণ নদীর সমান্তরালে উঁচু বাঁধের রাস্তাটা খানাখন্দে ভর্তি। একটু অসতর্ক হলেই গাড়ি নদীর ভেতর পড়ে যাবে। অবশ্য দুধারে গাছপালা ঝোপঝাড় আছে, সেই যা স্বস্তি।
গাড়ির হর্ন শুনে বাংলোর ভিতরে ডোবারম্যানটা খুব চেঁচামেচি করছিল। মিস্টার রায় এবেলা জিন্স আর টি শার্ট পরে আছেন। তিনি নিজেই গেট খুলে দিয়ে বললেন, ক্যাপ্টেন সিংহের ড্রাইভারকে বলে দিন ও গাড়ি নিয়ে চলে যাক। আমি আমার জিপ গাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। কারণ আসবার সময় নিশ্চয়ই বাঁধের রাস্তাটার অবস্থা লক্ষ্য করেছেন। ওই রাস্তায় জিপ গাড়ি চলার অসুবিধা নেই। রঘুবীর গাড়ি নিয়ে চলে গেল। মিস্টার রায় আমার হাত থেকে জারটা নিয়ে হাসতে হাসতে বললেন, প্রবলেম তো হবেই। আপনার এই জার 4টে প্রকাণ্ড আউল বাটারফ্লাই বাস করার উপযুক্ত নয়। আমি আপনাকে আরেকটা জার দেব। পশ্চিম দিকের বারান্দায় সোজা রোদ এসে পড়ছিল, তাই মিস্টার রায় আমাকে পূর্ব দিকের বারান্দায় নিয়ে গেলেন। বললেন, এখান থেকে নদী এবং ওপারের কাশবনটা দেখা যায়। সেই আদিবাসী যুবকটি দ্রুত বেতের চেয়ার এবং গোলাকার বেতের টেবিল দিয়ে গেল। আমরা পূর্ব দিকে মুখ করেই বসলুম। নদীর জলে বিকেলে রৌদ্রের ছটা ঝিলমিল করছে। ওপারের বিস্তীর্ণ কাশবনের উপর দিয়ে দূরের পাহাড় দেখা যাচ্ছিল। মিস্টার রায় উঠে গিয়ে ভিতরের ঘর থেকে ঠিক একই সাইজের একটা সচ্ছিদ্র প্লাস্টিকের জার আনলেন। দেখলুম তার হাতে আমার মতোই একটা সূক্ষ্মাগ্র চিমটে। তিনি জার খুলে দুটো প্রজাপতিকে একে একে বের করে খালি জারে ঢুকিয়ে দিলেন। তারপর জারের মুখ এঁটে বারান্দা থেকে নেমে দ্রুত রঙ্গন ফুল ছিঁড়ে আনলেন। দুটো জারে একটা করে ফুল ঢুকিয়ে দিয়ে বললেন, এতে ওদের আয়ু সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারবেন। এই ব্যাপারটা আমার জানা, কিন্তু ক্রিমিনাল মিস্ট্রি আমাকে প্রকৃতির এই মিস্ট্রিটা ভুলিয়ে রেখেছিল। সেই কালা বোবা মেয়েটি ট্রেতে 2 পেয়ালা কফি আর স্ন্যাক্স রেখে আমার দিকে অবাক চোখে তাকাতে তাকাতে চলে গেল। বললুম, আমি কয়েকটা দিন আছি। আমাকে কাল যদি আপনার সময় থাকে একবার সেই দুর্গম পাহাড়ের কাছে নিয়ে যাবেন, যেখানে দুর্লভ প্রজাতির অর্কিড ফুল ফুটিয়েছে। মিস্টার রায় অর্কিড সম্পর্কে বক্তৃতা শুরু করলেন। কফি খেতে খেতে আমি তার কথায় সাড়া দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার চোখ খুঁজছিল 8-9 ফুট লম্বা একটা বাঁশের মই। একটু পরেই মইটা বাউন্ডারি ওয়ালের নিচে পড়ে আছে দেখতে পেলাম। তারপর তাকালুম 60 ডিগ্রি ঝুঁকে থাকা ফুলের ঝোপটির দিকে। সেটা বারান্দার নিচে লনের বাঁদিকে আরো সব মরশুমি ফুলের পাশে একই অবস্থায় দাঁড়িয়ে আছে। যতবার তার দিকে তাকাচ্ছিলাম, আমার মাথার ভিতর দিয়ে যেন একটা ঠান্ডা হিম শিহরণ টের পাচ্ছিলাম। মিস্টার রায় অর্কিড সংক্রান্ত ভাষণ হঠাৎ থামিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, কাকে কি শোনাচ্ছি? আপনি তো এ বিষয়ে আমার চেয়ে অনেক বেশি খবর রাখেন। বললুম, আপনি অর্কিড সম্পর্কে এত বেশি জানেন, অথচ আপনার বাড়িতে অর্কিড নেই বলে মনে হচ্ছে। মিস্টার রায় বললেন, না, আমার অর্কিডের নেশা নেই। অবশ্য আমার বাংলোর চারধারে এত সব ফুলের সমারোহ দেখতে পাচ্ছেন। এদের মধ্যে বেশিরভাগই আমি সংগ্রহ করেছি পাহাড়ি জঙ্গল থেকে। ভৈরবগড়ে একটা নার্সারি আছে, সেখান থেকেও প্রচুর মরশুমি ফুলের বীজ ও চারা আনাই। বললুম, আপনার ফুলের প্রতি এত অনুরাগ কি বাইরের প্রজাপতিদের আকৃষ্ট করার জন্য? মিস্টার রায় বললেন, আপনি ঠিকই ধরেছেন। 1 মিনিট বলে তিনি হঠাৎ উঠে ভিতরে গেলেন, কারণ টেলিফোন বাজছিল। আমি উৎকণ্ঠ হয়ে তার ফিরে আসার প্রতীক্ষা করছিল। এই সময় সারা বাড়িতে আলো জ্বলে উঠল। সবে সূর্য পশ্চিমে পাহাড়ের আড়ালে চলে গেছে এবং আসন্ন সন্ধ্যার ছায়া দ্রুত ঘনিয়ে আসছে। বোবা মেয়েটি এসে ট্রে নিয়ে আমার দিকে তেমনই তাকাতে তাকাতে চলে গেল। এই সময় কানে এলো মিস্টার রায় কাকে ধমক দিচ্ছেন। টক টক লাইক এ ফুল, ওসব চালাকি ছেড়ে দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। একটু পরে আবার তিনি প্রায় গর্জন করে বললেন, আমার এক কথা, যা বলেছি দ্যাটস অল। পারলে এসো, না তো বলে যাও। আমার কাছে একজন গেস্ট এসেছেন, বাজে সময় নষ্ট করো না। ঠিক আছে, রাখছি। একটু দেরি করেই মিস্টার রায় ফিরে এলেন। মুখে তাঁর চাপা রোষের ভাব তখনও মুছে যায়নি। চেয়ারে বসে তিনি বললেন, ক্ষমা করবেন কর্নেল সরকার, এক ব্যাটার ছেলে আমার মুখটা নষ্ট করে দিয়েছে। একটা লোক হাতুড়ে ডাক্তার বলাই ভালো আমার কাছে প্রজাপতির বিষ কিনতে চায়।
আপনি জানেন শুধু প্রজাপতি নয়, আরো কয়েকটা প্রজাপতির পেটে বীজ থাকে। এই বীজ থেকে নাকি মানুষের অসুখ বিসুখের ওষুধও তৈরি করা যায়। ফাদার হেনরি ওরকুট আমাকে বলেছিলেন প্রজাপতির বীজ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করা নিয়ে বিদেশে নাকি গবেষণা চলছে। বললুম, হ্যাঁ, একটা মেডিকেল জার্নালে আমি পড়েছিলাম প্রজাপতির বীজ ইঁদুরের গায়ে নির্দিষ্ট পরিমাণে ঢুকিয়ে দিলে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। সেগুলোকে বের করে নিয়ে কি একটা জটিল প্রক্রিয়ার মধ্যে শোধন করে মানুষের দেহকোষে বংশগত রোগাক্রান্ত জিন থাকলে তাদের মেরে ফেলা যায়। কথা বলতে বলতে ঘড়ি দেখে নিলুম, 7টা বাজে। বাইরে থেকে কোনো সাড়া পাচ্ছি না কেন। মিস্টার রায় হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, বাঁধের পথে গাড়ির আলো দেখতে পাচ্ছি। সম্ভবত ক্যাপ্টেন সিংহ আপনার জন্য আবার তার ড্রাইভারকে পাঠিয়েছেন। ক্যাপ্টেন সিংহ মানুষটি এমনিতে খুব ভালো, কিন্তু বড্ড জেদি। তাছাড়া গোয়ার তুমিও আছে। বললুম, আপনি বসুন মিস্টার রায়, আমার এখানে থাকতে ভালো লাগছে। মিস্টার রায় হাসি মুখে বললেন, তাহলে গাড়ি ফিরিয়ে দিন, আমার সঙ্গে ডিনার খেয়ে এখানেই রাতটা কাটিয়ে যান। এই সময় তার কুকুরের প্রচন্ড হাঁক ডাক শোনা গেল। নীলমাধব রায় উঠে দাঁড়িয়ে বললেন, 1 মিনিট আসছি। মিস্টার রায় চলে যাওয়ার পরই আমি আসন্ন নাটকীয় পরিস্থিতির জন্য তৈরি হয়েছিলাম। একটু পরে বাংলোর গেটের দিকে তার উত্তেজিত কণ্ঠে তর্ক বিতর্কের শব্দ শোনা গিয়েছিল। তখনই উঠে গিয়ে দক্ষিণের বারান্দার কোণে উঁকি দিয়েছিল। দেখছিলুম গেটের কাছে ওসি যোগেন্দ্র রাও এবং পুলিশের একটি সশস্ত্র দল মিস্টার রায়কে ঘিরে ধরেছে। তারপরে আচমকা বাংলোয় সব আলো নিভে গিয়েছিল। আমার সামরিক জীবনের সেই ইন্টুইশন মুহূর্ত আমাকে সতর্ক করে দিল। ডোবারম্যান কুকুরটা ক্রুদ্ধ গর্জন শুনেই যখন ঘুরে দাঁড়ালো, তখন আমার হাতে ছোট্ট কিন্তু জোরালো আলো টর্চ এবং ডান হাতে রিভলভার। দেখলুম কুকুরটা দাঁত বের করে বেতের টেবিলের উপর 2 পা সবে তুলেছে এবং এরপরই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার গলা কামড়ে ধরবে। এটা নিশ্চিত। মানুষের আক্রমণে মৃত্যু আমার পক্ষে সম্মানজনক, কিন্তু এই কুৎসিত প্রাণীটার আক্রমণে মৃত্যু আমার পক্ষে অপমানজনক। সিদ্ধান্তে পৌঁছতে কয়েক সেকেন্ড লাগলো। কুকুরটা ঝাঁপ দেবার উপক্রম করতেই প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার 2 চোখের মাঝখানে গুলি করল। সে নিঃশব্দে টেবিল থেকে গড়িয়ে মেঝে পড়ে গেল। পিছনে কার চিৎকার শুনতে পেলুম, কর্নেল সরকার, আর ইউ অল রাইট? জবাব দেওয়ার সময় টর্চের আলোয় দেখলুম সেই আদিবাসী যুবকটি একটা শাবল হাতে নিয়ে এদিকে লনের শেষে বাঁ পাশে বেঁকে থাকা সেই ফুলের ঝোপটির কাছে থমকে দাঁড়িয়ে গেল। তারপর প্যান্টের পকেটে হাত ঢুকলো। পিছনে আবার কেউ চিৎকার করে উঠল, মিস্টার ছেত্রী, বাংলোয় ঢুকে মেন সুইচ অফ করে দিন, কুইক। ঘুরে দেখে নিলুম যোগেন্দ্র রায় এগিয়ে আসছে। আবার সে বলল, কর্নেল সরকার, আর ইউ অল রাইট? বললুম, হ্যাঁ যোগেন্দ্র, আমি ঠিক আছি। বাধ্য হয়ে নীলমাধব রায়ের হিংস্র কুকুরটাকে আমাকে মেরে ফেলতে হচ্ছে, কিন্তু তোমরা ওই আদিবাসী যুবকটিকে এখনই পাকড়াও করো। সাবধান, ওর কাছে সাংঘাতিক কোনো অস্ত্র থাকতে পারে, প্রজাপতির বিষে ভরা কোনো ইঞ্জেকশন সিরিঞ্জ। একজন পুলিশ অফিসার তার দিকে রিভলভার তাক করে এগিয়ে গেলেন। তারপর সে ধমক দিয়ে বললেন, হাত ওঠাও। সে 2 হাত উপরে তুলে দাঁড়িয়ে রইল। পুলিশ অফিসার তার বাঁ কানের নিচে রিভলভারের নল ঠেকিয়ে তার পিছন দিক থেকে প্রথমে প্যান্টের বাঁ পকেটে, তারপর ডান পকেটে বাঁ হাত ভরে বললেন, রুমালের মধ্যে কি একটা আছে। বললুম, খুব সাবধান, কিন্তু রুমালটা আস্তে বের করে নিন। আমার অনুমান ঠিকই ছিল। রুমালে জড়ানো ছিল একটা 2 ইঞ্চি লম্বা ছোট্ট সিরিঞ্জ। সুচটা 1/2 ইঞ্চিরও কম। আমি এগিয়ে গিয়ে সিরিঞ্জটা অফিসারের কাছ থেকে নিয়ে সেই রুমালেই সাবধানে জড়িয়ে আমার কিট ব্যাগে চালান করে দিলুম। তারপর বললুম, মিস্টার রায়ের এই সহযোগীকে অ্যারেস্ট করে নিয়ে যান। পুলিশ অফিসার তার গেঞ্জির কলার ধরে মাথার পিছনে রিভলভারের নল ঠেকিয়ে নিয়ে চলে গেলেন। এবার বললুম, তাহলে আমি বিষ্ণুদেবকে উদ্ধার করি। যোগেন্দ্র বলে উঠল, জাস্ট কয়েকটা মিনিট কর্নেল সরকার। ক্যাপ্টেন সিংহকে আসবার সময় বলে এসেছি তিনি যেন 2 বিশিষ্ট ভদ্রলোককে সঙ্গে নিয়ে আসেন, কারণ আইনত এই ঘটনার অন্তত 2 নিরপেক্ষ সাক্ষী থাকা দরকার। কয়েক মিনিট অপেক্ষা করতে হলো না। ক্যাপ্টেন সিংহ এবং 2 ভদ্রলোক এসে দাঁড়ালেন। ক্যাপ্টেন সিংহ বললেন, যোগেন্দ্রের কথা মতো 2 ভদ্রলোককে এনেছি। ইনি ডক্টর শোভন ভার্মা
আর এই ধুতি পাঞ্জাবি পরা অমায়িক চেহারার ভদ্রলোককে তো সবাই চেনেন। ইনি ভৈরবগড়ের পুরসভার সভাপতি অম্বিকাচরণ প্রসাদ। কিন্তু নীলমাধব কোথায়? নীলমাধব রায়ের দুই বাহু ধরে দুজন কনস্টেবল দাঁড়িয়েছিল। তিনি বাঁকা মুখে প্রায় গর্জন করে বললেন, সব ষড়যন্ত্র। ক্যাপ্টেন সিংহ, তাহলে পুরানো প্রতিশোধটা এমনি করেই তুমি নিলে? ক্যাপ্টেন সিংহ বললেন, 15-20 বছর আগে তুমি আমাদের একজন আদিবাসী প্রজাকে খেপিয়ে মাঠের ফসল লুটতে প্ররোচিত করেছিলে। সে কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। আমি বললুম, ওসব কথা থাক, আপনারা সচক্ষে দেখুন আমি কি করছি। বলে আমি 60 ডিগ্রি বেঁকে থাকা সেই ফুলের ঝোপটিকে দু হাতে উপরে এক পাশে রেখে দিলুম। শেকড় বাকড়ে অনেকটা মাটি জমেছিল। এরপর শাবল দিয়ে গর্তের মাটিগুলো একটু সরাতেই দেখলুম সাদা রঙের পলিথিন পেপারের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সেটা দু হাতে টেনে তুললুম। পলিথিন প্যাকেটের উপরের দিকটা সাদা সুতো দিয়ে বাঁধা ছিল। সুতো খুলে প্যাকেটটা লনে নিয়ে গেলুম। তারপর ভিতর থেকে সাবধানে একটা বিগ্রহ বের করলুম। উজ্জ্বল আলোয় মূর্তির মুকুট, চোখ, বাহু এবং কোমরের দিকে বসানো মূল্যবান ধাতুর টুকরোগুলো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। ক্যাপ্টেন সিংহ প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু তাকে নিবৃত্ত করে যোগীন্দ্র বলল, প্লিজ ক্যাপ্টেন সিংহ, ওটা এখন আপাতত আমাদের কাস্টডিতে থাকবে। আগামীকাল ওটা আদালতে এক্সিবিট করা হবে। তবে মূর্তিটা পেতে আপনাদের একটা দরখাস্ত করতে হবে। আপনার চিন্তার কারণ নেই, আমাদের পাবলিক প্রসিকিউটর বাধা দেবেন না। তবে লিখিত শর্তে আপনি ওটা আদালত থেকে কালই ফেরত পাবেন। এই সময় আমি লক্ষ্য করলুম বারান্দার দরজার চৌকাঠে হেলান দিয়ে বসে আছে সেই বোবা কালা মেয়েটি। তার চোখ দুটিতে জল টলটল করছে। আমি বললুম, যোগীন্দ্র, মিস্টার রায়কে তোমার কাস্টডিতে নিয়ে যাবে? এই বাংলোয় ওই বোবা কালা মেয়েটা কি একলা থাকতে পারবে? মিস্টার রায় বলে উঠলেন, হ্যাঁ, ও থাকবে। ওকে নিয়ে কারো মাথা ব্যথার কারণ নেই। যোগীন্দ্র বলল, মিস্টার রায়, আমাদের হাতে খবর আছে আপনার সঙ্গে এই এলাকার আদিবাসী জঙ্গি গোষ্ঠী ব্ল্যাক প্যান্থারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মাঝে মাঝে আপনার বাড়িতে তারা এসে বৈঠকও করে। আর ওই মেয়েটিকে যদি এখানে একা রেখে যাওয়া হয়, বোবাকালা হলেও সে ব্ল্যাক প্যান্থারদের আপ্যায়নের ত্রুটি করবে না। কাজেই আমরা ওকে রাজডিহির খ্রিস্টান অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছি। জামিনে আপনি মুক্তি পেলে ওকে নিয়ে আসবেন। মিস্টার রায় বললেন, আর আমার এই বাংলোর কি হবে? যোগীন্দ্র একটু হেসে বলল, বাংলোর দরজা জানালা বন্ধ করে বাইরের দরজায় তালা লাগিয়ে দেবো, গেটও সিল করে দেবো। মিস্টার রায় গলার ভেতর বললেন, আলোগুলো কিন্তু নেভাবেন না। আশা করি আমি কাল জামিন পেয়ে যাব। যোগীন্দ্রর হাতে পলিথিনের প্যাকেটে ভরা বিষ্ণুমূর্তি। সে পা বাড়িয়ে একজন অফিসারকে বলল, মিস্টার আনোয়ার, আপনি ওই মেয়েটিকে হোমে পাঠাবার দায়িত্ব নিন আর বাংলো সিল করে দিন। আমরা এগোচ্ছি। যাবার সময় আমি প্রজাপতি দম্পতি ভরা জার দুটো বারান্দার নিচ থেকে কুড়িয়ে নিলাম। হিংস্র কুকুরটা টেবিল পেরিয়ে আমার দিকে ঝাঁপ দেবার সময় জার দুটো ছিটকে পড়েছিল। গেট দিয়ে বেরিয়ে দেখলুম একটা প্রিজন ভ্যান দাঁড়িয়ে আছে। কয়েকজন কনস্টেবল মিস্টার রায় ও আদিবাসী যুবকটিকে সেই ভ্যানে ঢোকালো। তারপর ভ্যানটি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। ক্যাপ্টেন সিংহ তার গাড়ি নিয়ে এসেছিলেন। তাকে বললুম, আপনি এগিয়ে যান, আমার কফির তৃষ্ণা পেয়েছে। গিয়ে সুশীলাকে বলবেন সে যেন তৈরি থাকে। ক্যাপ্টেন সিংহ একটু হেসে বললেন, আপনার ঘরে যোগেন্দ্রর কাকা মেজর সত্যেন্দ্র রাওকে বসিয়ে রেখে এসেছি। কথাটা বলেই তিনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন। আবার বললেন, এ সময় আমার মাথাটা গোলমাল করছে, তাই বলতে ভুলে গেছি। নাথুলাল একটা ব্যাগ কাঁধে নিয়ে পুকুর ঘাটের দরজা দিয়ে বেরোতে যাচ্ছিল। সুশীলার চোখে পড়ায় তার বাবাকে তখনই খবর দেয়। কি রঘুবীর, চুপ করে আছো কেন? বাকিটা তুমিই বলো। রঘুবীর হাসতে হাসতে বলল, আমি দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরেছিলুম। সে একটা ছুরি বের করেছিল পকেট থেকে। ছুরিটা না ধরে ফেললে আমাকে জখম করে ফেলতো। সেটা কেড়ে নিয়ে ওকে কয়েকটা কিল চর থাপ্পড় মেরে টানতে টানতে নিয়ে গিয়ে বাংলো ঘরের বারান্দায় একটা লোহার থামের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি। অমনি বলে উঠলুম, এই দেখুন, আমারও মাথা গোলমাল হয়ে গেছে। যোগীন্দ্র, তোমরা যেখানে দাঁড়িয়েছিলে সেখানে প্রজাপতিদের ব্রিডিং ঘর। তার পাশেই পাঁচিলের নিচে একটা মই রাখা আছে, ওটা আনতে বলো।
যোগীন্দ্র একজন কনস্টেবলকে নির্দেশ দিল। তারপর হাসতে হাসতে বলল, মইটাও কি কোর্টের এক্সিবিট হবে? বললুম, নিশ্চয়ই হবে, কারণ গত রাত্রে মন্দিরের পিছনে বাউন্ডারি ওয়ালে ওই মইটা লাগিয়ে হয় মিস্টার রায় কিংবা ওই আদিবাসী যুবকটি মইয়ের উপরে উঠেছিল। ভেতর থেকে নাথুলাল পলিথিনের প্যাকেটে ভরে বিগ্রহটি তার হাতে তুলে দেয়। পাঁচিলে এবং নিচের মাটিতে মইয়ের দুটি করে দাগ খুব স্পষ্ট হয়ে আছে। ক্যাপ্টেন সিংহ বললেন, আমার ধারণা রায় সাহেব মই বেয়ে ওঠেনি, সে নিচে দাঁড়িয়েছিল, আর ওই তার সহযোগী ছোকরাটি মইয়ের ডগায় উঠেছিল। বলে তিনি গাড়ির সামনের সিটে বসলেন। তার সঙ্গীদ্বয় ব্যাক সিটে বসলেন। বললুম, আমি যোগীন্দ্রর জিপে যাব। রঘুবীর আগে তার গাড়ি স্টার্ট করে বাঁধের দিকে এগিয়ে গেল। যোগীন্দ্র তার ড্রাইভারকে বলল, তুমি পিছনে কনস্টেবলদের সঙ্গে বসো, আমি গাড়ি ড্রাইভ করব। ক্যাপ্টেন সিংহের বাংলোর সামনে পৌঁছতে প্রায় আধ ঘন্টা লেগে গেল, কারণ তার গাড়িটি অ্যাম্বাসাডর। সারা পথ বেশ আস্তে সুস্তে এগিয়েছে। যোগীন্দ্র জিপ গাড়ি চালিয়েছে তাদের পেছনে। ক্যাপ্টেন সিংহের বাংলোর সামনে পৌঁছে যোগীন্দ্র বলল, আমি এখন ভিতরে ঢুকছি না, কারণ আমার কাকা মেজর সাহেব আমাকে দেখলে সহজে ছাড়বেন না। বললুম, কিন্তু আরেকজন আসামি, এই কেসের মূল আসামি বলা যায়, নাথুলালকে তোমরা থানায় নিয়ে যাবে না? যোগীন্দ্র বলল, আমি থানায় পৌঁছে এই গাড়িতেই একজন অফিসার এবং কয়েকজন কনস্টেবলকে পাঠিয়ে দেব, তারা ওকে নিয়ে যাবে। জিপ গাড়ি থেকে নেমে দুটো জার দুই বগলে চেপে ধরে ক্লান্তভাবে আমি ভিতরে গেলুম। দেখলুম নাথুলালকে সত্যিই একটা লোহার থামের সঙ্গে শক্ত দড়ি দিয়ে রঘুবীর আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমি সোজা আমার ঘরে গিয়ে ঢুকলুম। মেজর সত্যেন্দ্র রাও আমাকে দেখেই উঠে দাঁড়ালেন। তারপর চমকে উঠে বললেন, আপনার বগলেও দুটো কি? হাসতে হাসতে বললাম, আপনি এই বাঙালি প্রবাদটা জানেন না, ঠেকি স্বর্গে গেলেও ধান ভানে। আপনার ভ্রাতুষ্পুত্র তার কাজ করতে গিয়েছিলেন, আমি গিয়েছিলাম আমার কাজ করতে। তিনি বললেন, এইমাত্র ক্যাপ্টেন সিংহ এসে আমাকে সব ঘটনা বলেছেন। আমার বাড়ি থেকে সেবার পোর্ট্রেট উদ্ধার করতে আপনার সময় লেগেছিল 5 ঘন্টা। সিংহ ফ্যামিলির আরাধ্য দেবতা বিষ্ণুকে উদ্ধার করতে কতক্ষণ লাগলো? জার দুটো টেবিলে রেখে তার মুখোমুখি বসে বললুম, উদ্ধার করতে অবশ্য একটু বেশি সময় লেগেছে, কিন্তু মূর্তি চুরির রহস্য ফাঁস করতে আমার লেগেছে মাত্র 3.25 ঘন্টা। তিনি বললেন, বলেন কি, একটু ব্যাখ্যা করুন। বললুম, এখানে পৌঁছেছি সকাল 9:30টায়, আর বেলা 12:50 নাগাদ আমি পুকুর ঘাটের দিকে গিয়ে আবিষ্কার করেছিলাম পিছন থেকে বাউন্ডারি ওয়ালে মই লাগানো হয়েছিল। তারপর চুপি চুপি নাথুলালের ঘরে ঢুকে ওর বালিশের ভেতর থেকে একটা খাতা বের করেছিল। পাতা উল্টাতে উল্টাতে মন্দিরের দরজা খোলার মন্ত্রটা পেয়ে গেলুম। মেজর রাও বললেন, মন্ত্র? মন্ত্র দিয়ে দরজা খোলা হয় নাকি? বললুম, মন্ত্রটা শুনুন। 271398654। মেজর রাও বিস্মিত মুখে বললেন, এর মানে? বললুম, আলেকজান্ডার, ALEXANDER। মেজর রাও হো হো করে হেসে উঠলেন। আপনার এই হেঁয়ালি করার অভ্যেস এখনো ছাড়তে পারেননি। বললুম, কফি আসুক, কফি খেতে খেতে সবকিছু বুঝিয়ে বলবো। একটু পরে সুশীলার ট্রেতে কফি আর স্ন্যাক্স রেখে গেল। কফি খেতে খেতে আমি মন্দিরের লোহার দরজার মাঝখানে হাতলের চারপাশে লেখা রোমান হরফগুলো তাকে বুঝিয়ে দিল। অবশ্য পকেট থেকে আমার সেই প্যাডের পাতাটা খুলে তাকে দিতে হলো। তিনি মন দিয়ে সবটা শোনার পর বলে উঠলেন, ব্রাভো কর্নেল সরকার, বাবু। একটু পরে রঘুবীর উঁকি মেরে বলল, থানা থেকে একজন অফিসার আর কয়েকজন পুলিশ এসেছে। কফি পান অসমাপ্ত রেখেই আমি দ্রুত বেরিয়ে গেলাম। তারপর পুলিশ অফিসারকে বললুম, ওর কাঁধের ব্যাগে একটা খাতা আছে কিনা দেখুন, ওটাও কোর্টে এক্সিবিট হবে। অফিসারটি নাথুলালের ব্যাগ খুঁজে সেই খাতাটা বের করে বললেন, আপনি কি এটার কথা বলছেন স্যার? আমি পাতা উল্টে দেখে নিয়ে বললুম, হ্যাঁ, এটা আপনাদের ওসি সাহেবকে দিয়ে বলবেন এটাই সবচেয়ে মূল্যবান এক্সিবিট। অবশ্য আমি টেলিফোনে বলে দেবো, আপনারা আসামিকে থানায় নিয়ে যান।
ঘরে ফিরে কফি পানে মন দিলুম। মেজর রাও তখনও সেই কাগজটার উপর চোখ রেখে বসে আছেন এবং মুখে শব্দহীন হাসি। বললুম, কফি জুড়িয়ে যাচ্ছে মেজর রাও। এই সময় ক্যাপ্টেন সিংহ এবং তার স্ত্রী অপালা সিংহ ঘরে ঢুকলেন। অপালা আমার পা ছুঁয়ে প্রণাম করতে ঝুঁকেছিলেন। আমি দ্রুত সরে গিয়ে বললুম, মিসেস সিংহ, সব কৃতিত্ব কিন্তু আপনার, কারণ আপনি আমাকে বলেছিলেন মন্দির খোলার সময় নাথুলাল লুকিয়ে দৃষ্টি রাখে। আপনার বোধ বুদ্ধির ওপর আমার আস্থা আছে। প্লিজ আপনারা বসুন। তারা দুজনে পাশাপাশি বসলে মেজর রাও তার দিকে তাকিয়ে বলে উঠলেন, 2-7-1-3-9-8-6-5-4। ক্যাপ্টেন সিংহ বললেন, এর মানে? মেজর রাও বললেন, এর মানে ALEXANDER। অপালা সিংহ বিস্মিত মুখে বললেন, আপনি জেনে গেছেন? মেজর রাও বললেন, আমি জেনে গেছি, কিন্তু আপনি এখনো জানেন না। কর্নেল সরকার, আপনি চুরুট টানতে টানতে অপালা দেবীকে ব্যাপারটা বুঝিয়ে দিন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।